শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়াও এক সন্তান হারিয়েছেন, জানালেন তারেক রহমান। জাতীয় সংসদের উচ্চ কক্ষে থাকবে 100 আসন, সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে। এবার সমন্বয়ক রিয়াদের অন্য বাসা থেকে নগদ 3 লাখ টাকা উদ্ধার। 9 ঘন্টার বেশি সময় শাহবাগ অবরোধ, জনজীবন বিপর্যস্ত। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, টিউলিপ, পুতুল, ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বাংলাদেশে 10 এর মধ্যে 3 শিশুই দারিদ্র্যসীমার নিচে বাস করে। গোপালগঞ্জে এনসিপি সদস্যদের জীবননাশের হুমকি ছিল, রক্ষায় বল প্রয়োগ করা হয়েছে, দাবি সেনা সদরের। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক সিদ্ধান্তেই হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করা হয়, জানালেন রাজসাক্ষী সাবেক আইজিপি। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে লক্ষ্য রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। শেখ হাসিনা পতন হলেও মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম। ছাত্রশক্তির জন্ম প্রক্রিয়া এবং আন্দোলনের সমন্বয়ক নিয়ে শিবির মিথ্যাচার করছে, জানালেন নাহিদ। ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেবে কানাডা। আফ্রিকায় রং ফসাকারী পণ্য ব্যবহারে মৃত্যু বাড়ছে। এবার বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে নারীদের স্বজন হারানোর প্রসঙ্গ টেনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার মাও এক সন্তানকে হারিয়েছেন। বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন, আপনাদেরই মতো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় মারা যান। আরাফাত রহমান যখন মারা যান সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন। আওয়ামী লীগের 1.5 দশকের শাসন আমলে সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন, অনেক মা বহুভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। আলোচনায় দলগুলোর ভিন্নমত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়। এরপর ঐক্যমত্য কমিশন ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। দুপুরের দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি আমরা। বাসাটি বাড্ডায়। শাম্মী আহমেদের বাসা থেকে রিয়াদ রাজে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল, তার মধ্যে 2,98,000 টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ঢাকায় রিয়াদের 2টি বাসার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি পশ্চিম রাজাবাজার এলাকায় আর একটি বাড্ডার বৈকাল এলাকায়। দুটির মধ্যে বাড্ডার বাসায় তিনি নিয়মিত থাকতেন, আর রাজাবাজারের বাসায় মাঝে মধ্যে যেতেন। বাড্ডার বাসাটি মেজ বাসা। এই বাসার একটি কক্ষে একাই থাকতেন তিনি।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় 9 ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়ে আশেপাশের সড়কগুলোতে। এসব সড়কে দিনভর ব্যাপক যানজট তৈরি হয়, ফলে বৃষ্টির মধ্যে জীবনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষদের বেশ ভোগান্তি পোহাতে হয়। বাধ্য হয়ে বিকল্প পথে চলে গণপরিবহন। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে হেঁটে হেঁটে। বিশেষ করে অফিস ফেরত মানুষকে বেশি ভোগান্তিতে পড়তে হয়। বন্ধ হয়ে পড়ে শাহবাগ থেকে ফার্মগেট, সায়েন্স ল্যাব ও গুলিস্তানগামী প্রধান সড়কগুলো। ফলে সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব সড়কে চলাচলকারী গণপরিবহনগুলো বিকল্প পথে চলাচল করে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়াও বিচার শুরু হয়েছে শেখ রেহানা, তার মেয়ে আজমিনা ও টিউলিপ এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। দেশের প্রতি 10 জন শিশুর মধ্যে প্রায় 3 জন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকে উঠে এসেছে। ইউনিসেফ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ হার দারিদ্র্যের মধ্যে বসবাসকারী প্রাপ্তবয়স্কদের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এ সূচক প্রকাশ করেছে সাধারণ অর্থনীতি বিভাগ। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI অনুযায়ী সার্বিকভাবে দেশে 3 কোটি 90 লাখের বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বহুমাত্রিক দারিদ্র্যের শিকার হওয়ার সম্ভাবনা 35% বেশি। গ্রামীণ এলাকার শিশুরা শহরাঞ্চলের শিশুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মাত্রায় বহুমাত্রিক দারিদ্র্যের শিকার হচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির অনেকের জীবননাশের হুমকি ছিল বলে জানিয়েছে সেনা সদর। তারা বলেছে, সেই ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, প্রত্যেকটি জীবন মূল্যবান। যে কোনো কারণেই হোক কোনো জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। আন্দোলন দমনে আন্দোলনপ্রবণ এলাকা ভাগ করে ব্লক রেইড পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনের দেওয়া এক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। গত 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এ জবানবন্দি দেন তিনি। সাবেক এই আইজিপি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হয়েছেন। 2022 সাল থেকে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ মামুন। তার জবানবন্দিতে রাতের ভোট হিসেবে পরিচিত 2018 সালের জাতীয় নির্বাচন, গুম, গোপন বন্দিশালা, জুলাই আন্দোলন দমনের বিভিন্ন কৌশল, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভূমিকার কথা উঠে আসে। সাবেক পুলিশ প্রধান আরও জানান, র্যাবের ডিজি হারুনা রশিদের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার এবং অপারেশন পরিচালনা করা হয়। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 278 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর এই সময়ের মধ্যে মারা গেছেন 2 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 83 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 20,980 জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য আগের মতোই ৮৬ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে নীতি সুদহার অপরিবর্তিত রেখে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও কমিয়ে আনা হয়েছে। ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের এ মুদ্রানীতিতে রেপো হার ১০% থাকছে। মূল্যস্ফীতি যতদিন ৭% নিচে না নামবে ততদিন নীতি সুদহার কমবে না বলে গভর্নর জানিয়েছেন। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিজের আমলের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইস মনসুর। গভর্নর বলেন, আশা করা যাচ্ছে সামনে মূল্যস্ফীতি কমিয়ে আনা যাবে। আগের থেকে মূল্যস্ফীতি কমেছে। দীর্ঘ ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ২০২৪ সালে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটালে ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও নতুন সরকার এখনও ঘোষিত মানবাধিকার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ, এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটি বলছে, যদিও শেখ হাসিনার আমলের মতো ব্যাপক গুম নির্যাতন কমেছে, কিন্তু দমনপীড়নের কৌশল একেবারে বন্ধ হয়নি। নতুন সরকার বিরোধীদের দমন করতে এমন নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায় আটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবাধিকার রক্ষায় কাঠামোগত কোনো পরিবর্তনের লক্ষণও নেই। HRW এর এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যারা গত বছর হাসিনার দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র ও অধিকার এখনও অধরাই রয়ে গেছে। ২০২৪ সালে সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও জাতিসংঘ ও দেশি বিদেশি মানবাধিকার সংস্থার সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। বরং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিকদের উপর হয়রানি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে। ৭ আগস্টের মধ্যে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে বিশ্বের বৃহত্তম চালের রপ্তানিকারক ভারতের বাজারে বেড়েছে নন বাসমতি চালের দাম। এদিকে বাংলাদেশের আমদানিকারকরা বলছেন, কম দামের চাল যেমন মিনিকেট, স্বর্ণ এবং সোনা মুসুরির মতো চালের চাহিদাই বেশি। এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। বাংলাদেশে চালের অন্যতম প্রধান রপ্তানিকারক ভিলা গ্রুপের CEO সুরাজ আগারওয়াল বলছেন, বাংলাদেশের আমদানির সিদ্ধান্তে ভারতের স্থানীয় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে উল্লেখিত চালগুলোর দর ৮ থেকে 10% বেড়েছে। এদিকে অন্য উৎপাদকরা বলছেন, বাংলাদেশে যেসব চালের চাহিদা বেশি সেসবের দাম ৭ থেকে 13% বেড়েছে। 2 সপ্তাহ আগে যে স্বর্ণ এবং মিনিকেটের দাম ছিল ৩২ রুপি, তা এখন ৪৫ রুপিতে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে শিবিরের ভূমিকা, শিবির নেতা সাদিক কায়েমের বক্তব্য, ৫ আগস্টের আগে আর্মি কু পরিকল্পনা এবং জাতীয় সরকার গঠনে বিএনপির অবস্থান নিয়ে বিস্তারিত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিবির নেতা সাদিক কায়েমের বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, সাদিক কায়েম দাবি করেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল এবং তাদের নির্দেশনায় কাজ করা হতো। এটি সম্পূর্ণ মিথ্যা। তিনি জোর দিয়ে বলেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিল না। ৫ আগস্টের পরই সে এই পরিচয় ব্যবহার শুরু করে। নাহিদ ইসলামের দাবি, গত বছরের ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়ের ও তার সহযোগীরা একটি আর্মি কু পরিকল্পনা করেছিল। তারা সামরিক বাহিনীর একাংশকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। সে রাতে কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের উপর চাপ দেওয়া হয়, যাতে তারা ফেসবুকে সরকার পতনের এক দফা ঘোষণা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ করে নাহিদ বলেন, ফখরুল দাবি করেছেন ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়নি। এটা সত্য নয়। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, গাজায় অনাহার ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দেয়। যুক্তরাজ্য জানায়, গাজায় যুদ্ধ বন্ধ না হলে তারাও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
কার্নি জানান, ফিলিস্তিন কর্তৃপক্ষ 2026 সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন ও শাসন ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে হামাসের অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে। তিনি ইসরায়েলের ভূখণ্ড অবরোধ ও গাজায় মানবিক সংকট সৃষ্টির কঠোর সমালোচনা করেন। আফ্রিকার দেশ টোগোতে 65 বছর বয়সী এক নারীর মৃত্যু ফের আলোচনায় এনেছে ত্বক ফর্সাকারী প্রসাধনীর ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ফর্সাকারী ক্রিমে জমে থাকা বিষক্রিয়াই তার মৃত্যুর মূল কারণ। আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে ঔপনিবেশিক আমলের গড়ে তোলা ধারণা ফর্সা ত্বক মানেই সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। সেই মানসিকতার প্রভাবে এখনও অনেক নারী ত্বক ফর্সাকারী রাসায়নিক পণ্যে ঝুঁকছেন। এই প্রসাধনীগুলিতে থাকা উপাদান যেমন হাইড্রোকুইনোন ও স্টেরয়েড ত্বকের প্রাকৃতিক সুরক্ষা ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, শুধু মালি ও সেনেগালি অন্তত 55টি ক্যান্সার আক্রান্ত রোগীর সঙ্গে এ ধরনের ক্রিমের ব্যবহার জড়িত, যদিও হাইড্রোকুইনোন অনেক দেশে নিষিদ্ধ। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে রাস্তার দোকানে ও অনিয়ন্ত্রিত বাজারে এগুলো সহজলভ্য। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিজ্ঞাপনগুলোতেও ফর্সা ত্বককেই এখনও সৌন্দর্যের মানদণ্ড হিসেবে উপস্থাপন করা হয়, যা এই প্রবণতাকে আরও উৎসাহিত করছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।